যে অভিন্ন দেওয়ানি আইন মানে হচ্ছে ওরা হিন্দু কোড বিল যেটা আছে সেই হিন্দু কোড বিলটাকেই অভিন্ন দেওয়ানি বিধি বলে অহিন্দু সমস্ত মানুষের উপরে সেটা জোর করে চাপাতে চাইছে। বিজেপি সরকার শপথ গ্রহণ করার পরে থেকে আজ পর্যন্ত এই 15 দিনে এরা যা যা করছে তা কোনোটাই নতুন নয়, অপ্রত্যাশিত নয়। এই ফ্যাসিস্ট শক্তির এইগুলো হচ্ছে স্থায়ী কর্মসূচি। এই সরকারের জন্মের আগে থেকে, এই বিজেপি দলের জন্মের আগে থেকে এদের যারা চিন্তানায়ক, আরএসএস মূল সংগঠন, তাদের যারা চিন্তানায়ক, তাদের ভাবনা চিন্তার মধ্যে আছে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। কারণ এরা সত্যিকার অর্থে গণতন্ত্র বিশ্বাসও করে না, দেশের সংবিধানেও মানে না, দেশের অন্য কোনো কিছুই মানে না। গরু অন্য কোনো ধর্মে নিষিদ্ধ, তাকে মাতা হিসাবে পুজো করা হয়, এই কনসেপ্টটাই হিন্দু ধর্ম বলি, বৈদিক ধর্ম বলি, ব্রাহ্মণ্য ধর্ম বলি বা সনাতন ধর্মের কোথাও নেই। সংবিধানের বেশ কিছু মৌলিক অধিকারের বিরোধী। আমাদের সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে যে আমি কি খাবো আর কি খাবো না সেটা পছন্দ করার আমার নিজস্ব মৌলিক অধিকার। আমার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বর্তমান মুখ্যমন্ত্রী, এরা হচ্ছে সেই কর্পোরেট সংস্থার একটা ম্যানেজার। দেশের সাধারণ মানুষের সম্পদ, তাদের মেধা, তাদের শক্তি, জমি, জল, জঙ্গল, পাহাড়, নদী সমস্ত কিছুকে কর্পোরেট কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেওয়া। জঙ্গলের রাজত্বে যেমন কোনো আইন কানুন কিছু থাকে না, আমি বলবো জঙ্গলেও কিছু না কিছু একটা আইন কানুন, প্রাকৃতিক আইন কানুন থাকে, কিন্তু এখানে সেই জঙ্গলের রাজত্বকে ছাড়িয়ে গিয়ে বিজেপি সরকার এইসব বুলডোজার কাজ করছে। এই বাড়িগুলো ভাঙার আগে সরকার কি এই অবৈধ না বৈধ চ্যালেঞ্জ করে কোর্টে গিয়েছে? বাড়ির যে মালিক তাকে সে সুযোগ দিয়েছে আইনগতভাবে লড়াই করার? নতুন আইন জারি করে এক প্রকার গোমাংস বা গরু কুরবানি নিষেধাজ্ঞা, যেটা 50 সালের আইন জারি ছিল। বর্তমানে যে পরিস্থিতি, বিজেপির উপর দোষ দিচ্ছে, সমান দায়ী কি যেসব আরও যে বামফল, কংগ্রেস, তৃণমূল যে শাসন করে গেছে, তারাও কি সমানভাবে দায়ী নয় এই পরিস্থিতি যে তৈরি হয়েছে কুরবানি নিয়ে? শুধু কুরবানি নয় বা গরু জবেহ নয়, এই গত 9 তারিখ বিজেপি সরকার শপথ গ্রহণ করার পরে থেকে আজ পর্যন্ত এই 15 দিনে এরা যা যা করছে তা কোনোটাই নতুন নয়, অপ্রত্যাশিত নয়। এই ফ্যাসিস্ট শক্তির এইগুলো হচ্ছে স্থায়ী কর্মসূচি। এই এজেন্ডা নিয়েই তারা দীর্ঘদিন ধরে এই দেশের শাসন ক্ষমতায় আসতে চাইছে। ফলে তারা যেটা করছে সেটা তাদের এজেন্ডারই অংশ। এই সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে খুব সুপরিকল্পিতভাবে বিষয়টাকে সরাসরি কুরবানির সাথে আর মুসলমানদের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এই 1950 সালে যে আইন তৈরি করা হয়েছিল সেইটা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে করা হয়েছিল, সেটা সরাসরি আমাদের সংবিধানের অন্ততপক্ষে 5 থেকে 6টি ধারার বিরোধী। এখানে আমাদের দেশের সংবিধানের বেশ কিছু মৌলিক অধিকারের বিরোধী। আমাদের সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে যে আমি কি খাবো আর কি খাবো না সেটা পছন্দ করার আমার নিজস্ব মৌলিক অধিকার। আমার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, আমি কোন ভাষার সম্পর্ক নেই, আমি জাতি কি তার কোনো সম্পর্ক নেই। সেখানে আমি গরুর মাংস খাবো কি খাবো না এই যে বাধা সৃষ্টি করা, সেটা হচ্ছে আমার খাবার পছন্দ করা না করার মৌলিক অধিকারের বিরোধী। ধর্ম পালন করা আমার সাংবিধানিক মৌলিক অধিকার, সেখান থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের রুটি রোজগারের যে বিষয়, সেখানেও তার পেটে লাথি মারা হচ্ছে। ফলে এই টোটাল গো রক্ষার যে পরিকল্পনা, সেটা হচ্ছে সম্পূর্ণটাই অর্থনৈতিক। অর্থনৈতিক মানে হচ্ছে যে গরু জবেহর মধ্য দিয়ে গো পালন যারা করেন, গরুর ব্যবসা যারা করেন, যারা গরুর মাংস বিক্রি করেন এবং গরুর খাবার যারা বিক্রি করেন, গরুর চামড়া, অন্যান্য জিনিস যা বিক্রি করেন, এই পুরো বিষয়গুলোর সাথে যারা যুক্ত তার অধিকাংশটাই গরিব মানুষ, প্রাথমিকভাবে গরিব অংশটাই করেন। তাদের হাত থেকে পুরো ব্যবসাটাকে নিয়ে গিয়ে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে এই পরিকল্পনার মূল অংশ। কারণ আজকে বিজেপি সরকারের বন্ধু হচ্ছে বা মালিক হচ্ছে, অভিভাবক হচ্ছে ওই কর্পোরেট সংস্থা। যেমন কর্পোরেট সংস্থার ম্যানেজার থাকে, তো এই আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বর্তমান মুখ্যমন্ত্রী, এরা হচ্ছে সেই কর্পোরেট সংস্থার একটা ম্যানেজার। তারা সেই কর্পোরেট সংস্থার অর্থনৈতিক স্বার্থটা দেখার জন্য এটা করছে। এই অর্থনৈতিক কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তারা কৌশল হিসাবে রাজনীতি থেকে বেছে নিয়েছে। ফলে এই গরু সংরক্ষণ বিষয়টা মূলত হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই।
গরু অন্য কোনো ধর্মে নিষিদ্ধ, তাকে মাতা হিসাবে পুজো করা হয়, এই কনসেপ্টটাই হিন্দু ধর্ম বলি, বৈদিক ধর্ম বলি, ব্রাহ্মণ্য ধর্ম বলি বা সনাতন ধর্মের কোথাও নেই। এবং এইটা ব্রিটিশরা এদেশে আসার আগে কোনো ধর্মগ্রন্থে, কোনো সাহিত্যে কোথাও ছিল না। ব্রিটিশ শাসনের অধীনে যে হিন্দু পুনরুত্থানবাদী স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল, তারাই তাদের কর্মসূচি হিসাবে, হিন্দু পুনরুত্থানবাদের কর্মসূচি হিসাবে গরুকে মাতা বলে বলা শুরু কাজটা করে। ফলে এটা পুরোটাই অর্থনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি। এটা হচ্ছে গরিব মানুষের হাত থেকে পুরো ব্যবসাটাকে তুলে নিয়ে গিয়ে কর্পোরেট হাতে তুলে দেওয়ার সমস্যা। যেভাবে চারিদিকে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা শুরু হচ্ছে, অবৈধ বাড়ি নির্মাণ, বিভিন্ন আরো কারণ আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সঠিক পদ্ধতি দেখছেন, না জনগণের উপরে একটা আতঙ্ক বা রাজ্যবাসীর উপরে আতঙ্ক সৃষ্টি? আপনারা তো আমার মনে হচ্ছে বিজেপির ভাষাতেই কথা বলছেন। প্রশ্ন করার সময় তো বললেন না যে অবৈধ বলে অভিযুক্ত বাড়িগুলো, সরাসরি বলছেন যে অবৈধ। কোনো বাড়ি অবৈধ কি অবৈধ না সেটা ঠিক করবে কে? সেটা আদালত করবে। এই বাড়িগুলো ভাঙার আগে সরকার কি এই অবৈধ না বৈধ চ্যালেঞ্জ করে কোর্টে গিয়েছে? বাড়ির যে মালিক তাকে সে সুযোগ দিয়েছে আইনগতভাবে লড়াই করার? কোর্ট কি বলেছে যে এটা সত্যি সত্যি অবৈধ, ভেঙে দেওয়ার কাজ করতে হবে? তারপরে কোর্টের আদেশকে বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতি আছে সেটাকে মেনটেন করেছে? কোনোটাই করা হয়নি। ফলে এইটা টোটালটাই হচ্ছে একটা ফ্যাসিবাদী কায়দা, একটা স্বৈরাচারী কায়দা। এই সরকারের আগাগোড়ায়, এই সরকারের জন্মের আগে থেকে, এই বিজেপি দলের জন্মের আগে থেকে এদের যারা চিন্তানায়ক, আরএসএস মূল সংগঠন, তাদের যারা চিন্তানায়ক, তাদের ভাবনা চিন্তার মধ্যে আছে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। কারণ এরা সত্যিকার অর্থে গণতন্ত্র বিশ্বাসও করে না, দেশের সংবিধানও মানে না, দেশের অন্য কোনো কিছুই মানে না। তারা এই সংবিধান বলি, আইন বলি, ধর্মনিরপেক্ষতা বলি, গণতন্ত্র বলি, এগুলোকে তাদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যম হিসেবে, কৌশল হিসেবে তারা ব্যবহার করে। সেই জন্য তারা এটা করছে। সেই জন্য তারা কোনো কিছু পরোয়া না করে কোর্টের আদেশ ছাড়াই, কোর্টের বিচার ছাড়াই তারা এগুলোকে অবৈধ ঘোষণা করছে এবং নিজেরাই বিচার করছে, নিজেরাই বাস্তবায়ন করছে। এর তো টোটালটা একটা মানে জঙ্গলের রাজত্ব। জঙ্গলের রাজত্বে যেমন কোনো আইন কানুন কিছু থাকে না, আমি বলবো জঙ্গলেও কিছু না কিছু একটা আইন কানুন, প্রাকৃতিক আইন কানুন থাকে। কিন্তু এখানে সেই জঙ্গলের রাজত্বকে ছাড়িয়ে গিয়ে বিজেপি সরকার এইসব বুলডোজার কাজ করছে। এবং এই বুলডোজার সংস্কৃতিটাই হচ্ছে এই বাংলার বাইরে থেকে আমদানি করা। যে সমস্ত রাজ্যে বিজেপির ক্ষমতায় আছে সেখানে এই কালচারটা শুরু হয়েছে, সেখান থেকে আমদানি করে এসে এরা আগে থেকেই ঘোষণা করেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে নিয়ে আসবো, সেটা শুরু করেছে। যদিও কিছু বাড়ি ঘরদোর আমরা যদি ধরে নিই, কিছু বাড়ি ঘরদোর যদিও অবৈধ হয়ে থাকে, সেখানে সিপিএম সেই জায়গাটা কিছুটা হলেও তৈরি করে দিয়েছে, এটা জায়গা কোনো এ করা যায় না। সেখানে তৃণমূল সেই জায়গাটা আরও ভালোভাবে পাকাপোক্ত করেছে। আপনার কি মনে হয়, এটা কি ঠিক? আইন সবসময় পরিবর্তনশীল। আইনকে হতে হয় ন্যায়ের অনুসারী। আইন কোনো নির্দিষ্ট বিষয় নয়, খালি পরিবেশ, পরিস্থিতি, সময়, জনমানুষের সমস্যা, জনমানুষের স্বার্থের দিকে সামনে রেখে আইন তৈরি করা হয়। এবং যখন সেই স্বার্থের পরিবর্তন ঘটে, সময়ের সাথে সাথে আইনের পুনর্মূল্যায়ন হয়, আইন সংশোধন হয়, আইনের পরিবর্তন হয়। এই যে আইনের দিকে সামনে রেখে আমরা অবৈধ কথাগুলো বারবার বলার চেষ্টা করছি, সেই আইনগুলোরই সংশোধন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। কারণ আজকে মানুষের জায়গা কমেছে, জনসংখ্যা বেড়েছে, মানুষের ব্যবসা বাণিজ্য বেড়েছে, গ্রাম থেকে মানুষ শহরে আসতে শুরু করেছে। ফলে এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আইনগুলোকেই পরিবর্তন করা দরকার, আইনগুলোকেই ন্যায়ের অনুসারী হওয়া দরকার। সেই দিক দিয়ে গত 30 বছর আগে বামফ্রন্ট আইন করেছে না করেছে, তৃণমূল কী করেছে না করেছে, সেগুলো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আজকে যারা ক্ষমতায় আছে তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পুরাতন আইনগুলো আজকেও সমানভাবে মানুষের স্বার্থের পক্ষে কিনা সেটা বিচার বিবেচনা করা, তারপরে নতুন আইন তৈরি করা, তারপরে তার বাস্তবায়ন করা। ইউজিসি বিল 4 তারিখে সরকার গঠন হলো এবং 6 তারিখে অমিত শাহ বলেছে আমরা প্রথমেই বসবো ইউজিসি বিল নিয়ে, এক আইন এক নিয়ম সবার জন্য, সব ধর্ম সমন্বয়। আপনি কতটা সাপোর্ট করেন এই ব্যাপারটাকে? এর দুটো উত্তর আছে। প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ইউজিসিকে সমর্থন করি। শর্ত হচ্ছে প্রথমে সরকারকে বলতে হবে যে ইউজিসি কোনটা, অভিন্ন দেওয়ান আইন কোনটা, তার পুরো রূপরেখা বিস্তারিত বলে দেশের প্রত্যেকটা ভাষায় তার অনুবাদ করে বিপুল পরিমাণ মানুষের কাছে ছড়াতে হবে। 5 বছর, 7 বছর, 10 বছর ধরে দেশের মানুষের মধ্যে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, ঝড় সমস্ত কিছু হবে। তারপরে গণভোট হবে যে এই যে
সরকার বলছে এইটা ইউজিসি হবে, অভিন্ন দেওয়ানি বিধি হবে, সেটা হবে কি না সেইভাবে যদি এগোই তাহলে আমি মনে করি আমি সেটাকে সমর্থন করি। দ্বিতীয়ত এখন যেটা করা হচ্ছে যে অভিন্ন দেওয়ানি আইন মানে হচ্ছে ওরা হিন্দু কোড বিল যেটা আছে সেই হিন্দু কোড বিলটাকেই অভিন্ন দেওয়ানি বিধি বলে অহিন্দু সমস্ত মানুষের উপরে সেটা জোর করে চাপাতে চাইছে। এটা তো কোনোভাবেই কোনো যুক্তিতেই কোনো শর্তেই মেনে নেওয়া যায় না। এটা অমানবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অসাংবিধানিক, অন্যায় এবং অমানবাধিকারও বটে। ফলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করার আলোচনাটা নতুন কিছু নয়। এই ফ্যাসিস্ট শক্তির প্রথম থেকেই যে কয়েকটি মূল কর্মসূচি আছে তার মধ্যে এটা। ফলে ভারতের এখন অনেকগুলো রাজ্যে তারা আছে, কেন্দ্রে আছে, তারা চেষ্টা করছে স্বাভাবিক কারণে তাদের। কিন্তু আমাদের বিশ্বাস যে দেশের জনগণ এইটা মেনে নেবে না। কারণ দেশের মানুষ ঐতিহাসিকগতভাবে কয়েক হাজার বছর ধরে যেমন বহুত্ববাদে বিশ্বাসী, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু ভাষা, বহু বিধির মধ্যে আছে, তেমন সেটা করবে। এবং এই অভিন্ন দেওয়ানি বিধি করলে মুসলমানদের প্রতিক্রিয়া চাইতে এদেশে যারা আদিবাসী আছেন, যারা খ্রিস্টান আছেন, যারা বৌদ্ধ আছেন, যারা শিখ আছেন, তারাই বেশি প্রতিক্রিয়া দেখাবেন এবং দেশটা একটা বিরাট রকম সমস্যার মধ্যে পড়ে যাবে। হকার উচ্ছেদ আমরা দেখলাম নতুন করে কুচবিহার থেকে ডায়মন্ড হারবার এবং সর্বোচ্চ সব জায়গায় স্টেশনের ভিতরে এবং স্টেশনের বাইরে আশেপাশে যে দোকান হকারগুলো আছে প্রায় কম করে প্রায় 50,000-এর উপর হকারের একটা জীবিকার সংকট হচ্ছে নতুন সরকার আসার পর। নতুন সরকার মানে সোজা করে বলুন যে এই ফ্যাসিস্ট বিজেপি সরকার, বা আরও ছোট করে বলুন যে আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এরা এইটা করছে। এইটা না বললে সাধারণ জনগণ এদের এই কৌশলটা, এই ষড়যন্ত্রটা বুঝতে পারবে না। এদের যে অর্থনৈতিক নীতি কর্মসূচি তার প্রধান শর্তই হচ্ছে এই যে দেশের সাধারণ মানুষের সম্পদ, তাদের মেধা, তাদের শক্তি, জমি, জল, জঙ্গল, পাহাড়, নদী সমস্ত কিছুকে কর্পোরেট কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেওয়া, তাদের স্বার্থে কাজ করা। সেই জন্য আজকে বাংলার যেখানে যেখানে বেশি পরিমাণে এই হকাররা বসে তাদের কোনো রকমের জীবন জীবিকা করছেন তাদেরকে সেখান থেকে জোরপূর্বক বেআইনিভাবে তুলে দিয়ে সেই জায়গাগুলোতে বড় বড় কোম্পানির ব্যবসা করার সুযোগ করে দেওয়া। খুব সহজ উত্তর। আপনারা যদি শিয়ালদা স্টেশনে যান, 5 বছর আগে শিয়ালদা স্টেশনে কতগুলো সাধারণ মানুষ ব্যবসা করতেন, হকাররা ব্যবসা করতেন, কত ছোট ছোট ব্যবসা ছিল। আজকে সেখানে কোনো দোকান নেই, সমস্ত শিয়ালদা চত্বরটাই আজকে কর্পোরেট জগৎকে দিয়ে দেওয়া হয়েছে, তারা ব্যবসা করছে। এই মডেলটাই তারা সমস্ত স্টেশনেই করতে চায়। কিন্তু শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনগুলো ফাঁকা করতে গিয়ে কোথাও না কোথাও এই 50 টাকা পরোটা বা ঘুগনি, যেটা খুব নিম্নমানের একটা মধ্যবিত্ত মানুষ খেতে পারে, সেখানে গিয়ে ব্র্যান্ডেড যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকে কি একটা মানুষ নিয়মিত খেতে পারবে না বলেই তো আমরা বারবার বলছি যে এই সরকারের অর্থনৈতিক কর্মসূচির উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ মানুষের পেটে লাথি মারা। যেখানে যেখানে হকাররা ছোটোখাটো ব্যবসা করছেন সেখান থেকে আমরা যেমন 30 টাকা খেতে পাচ্ছি, 35 টাকা পেট ভরে দুপুরে ভাত খেতে পাচ্ছি, সেটা তো আর পারবো না। সেটা না পারি তার জন্য এদেরকে তুলে দিয়ে একটা বড় কোম্পানির দোকানের ব্যবস্থা করা, যাতে আমরা সেখানে যেতে বাধ্য হই। মানে আমাদেরকে বড় বড় কোম্পানিগুলোর কাছে তাদের ব্যবসায়িক অর্থনীতি লাভ করে দেওয়ার কাজে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে আমাদেরকে।